হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায় সোমবার সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবে ৪ লাশ উদ্ধার। হাই হিল পরলে কি মানসিক সমস্যা বাড়ে, যা বলছে গবেষণা। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। গত ১৩ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারক মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মহিতুল হক এনাম চৌধুরী। বিদেশি একটি বার্তা সংস্থাও রায় সরাসরি সম্প্রচারের অনুমতি চেয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রপক্ষ বলছে, শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগই প্রমাণিত হয়েছে এবং তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেয়া হয়। অপরদিকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আসামিদের খালাস প্রার্থনা করেছেন। এই মামলায় ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পিতা, স্বজনহারা পরিবারের সদস্যরা, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পরে দোষ স্বীকার করে রাজসাক্ষী হন এবং আদালতে ঘটনার বিবরণ দেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। জুলাই আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা দায়ের হয় শেখ হাসিনার বিরুদ্ধে। চলতি বছরের ১০ জুলাই ট্রাইব্যুনাল ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী গত বছরের জুলাই আগস্টে আন্দোলনরত ছাত্র জনতার ওপর ব্যাপক আক্রমণ, গুলি, হত্যাকাণ্ড, মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুর, ঢাকা ও আশুলিয়ায় পৃথক হত্যাকাণ্ড সহ মোট ৫টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও মামুনের বিরুদ্ধে। রায়ের মধ্য দিয়ে বহুল আলোচিত এই মামলার বিচারিক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হতে যাচ্ছে। আগামীকাল সকালেই ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকা ডুবে ৪ লাশ উদ্ধার। লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আল খুমস উপকূলে প্রায় ১০০ জন অভিবাসন প্রত্যাশীকে বহনকারী দুটি নৌকা ডুবে ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নৌযান দুটি উল্টে যাওয়ার পর শনিবার লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, আলখুমস উপকূলে দুটি উল্টে যাওয়া নৌকার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি ছিলেন, যাদের মধ্যে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। আর দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ৬৯ জন। এর মধ্যে ২ জন মিশরীয় এবং বাকি ৬৭ জন সুদানি নাগরিক। তাদের মধ্যে ৮ জন শিশু। রেড ক্রিসেন্ট বলেছে, জরুরি উদ্ধার ও পুনরুদ্ধার দল বেঁচে যাওয়া যাত্রীদের উদ্ধার, নিহতদের লাশ সংগ্রহ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে কাজ করছে। ত্রিপোলির উপকূলীয় এলাকা দীর্ঘদিন ধরে ইউরোপমুখী অনিয়মিত অভিবাসীদের প্রধান রুট হিসেবে পরিচিত। ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, আর ইউরোপীয় দেশগুলোও এ প্রবাহ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। মূলত অবৈধভাবে ভূমধ্য সাগর দিয়ে ইউরোপ যাওয়ার জন্য বেশ পরিচিত এবং জনপ্রিয় রুট হচ্ছে লিবিয়া। ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে ৮.৫ লাখেরও বেশি অভিবাসী লিবিয়ায় অবস্থান করছে। গাদ্দাফির শাসনামলে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা তেল সমৃদ্ধ লিবিয়ায় কাজ পেত, কিন্তু তার পতনের পর থেকে দেশটি প্রতিদ্বন্দ্বী
মিলিশিয়াদের সংঘাতে জর্জরিত হয়ে পড়েছে। অধিকার সংগঠন ও জাতিসংঘ সংস্থাগুলো বলছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা নিয়মিতভাবে নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হয়ে থাকে। অবশ্য অবৈধ অভিবাসন ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডকে বিভিন্ন সরঞ্জাম ও অর্থ সহায়তা দিয়েছে, কিন্তু ওই কোস্টগার্ডের সঙ্গেই নির্যাতন ও অপরাধে জড়িত মিলিশিয়ার সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বুধবার জানিয়েছে, চলতি বছরের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ইতোমধ্যে 1000-এর বেশি মানুষের মৃত্যু ঘটেছে। হাই হিল পরলে কি মানসিক সমস্যা বাড়ে, কি বলছে গবেষণা? ফ্যাশনের দুনিয়ায় নারীদের সৌন্দর্য ও স্টাইলের অন্যতম প্রতীক হয়ে উঠেছে হাই হিল। বিশেষ করে নানা পার্টি, অফিস বা উৎসবের সাজে হাই হিল যেন এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। অনেকেই মনে করেন হাই হিল পরলে নারী আরও আকর্ষণীয়, স্মার্ট ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এই ফ্যাশন স্টেটমেন্টের পেছনে লুকিয়ে থাকতে পারে উদ্বেগ, মানসিক চাপ ও দীর্ঘমেয়াদী শারীরিক যন্ত্রণা। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত হাই হিল পরার অভ্যাস নারীদের শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত করছে না, দীর্ঘ সময় পরে এটি মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গবেষণা অনুযায়ী উঁচু হিল পরলে হাঁটার গতি কমে যায়, শরীরের ভারসাম্য বিঘ্নিত হয় এবং হাঁটু ও মেরুদণ্ডের ওপর বাড়তি চাপ পড়ে। এই শারীরিক অস্বস্তিগুলো থেকে ধীরে ধীরে মানসিক চাপ তৈরি হয়, যা উদ্বেগ, খিটখিটে মেজাজ এবং অবসাদের দিকে নিয়ে যেতে পারে। গবেষণা বলছে, যেসব নারী প্রতিদিন হাই হিল পরেন তারা ফ্ল্যাট জুতো পরা নারীদের তুলনায় প্রায় 3 গুণ বেশি পিঠের ব্যথা ও মানসিক চাপের শিকার হন। কারণ শরীরে যখন দীর্ঘ সময় ব্যথা থাকে তখন কর্টিসল নামক স্ট্রেস হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এর ফলে দেখা দেয় উদ্বেগ, মেজাজের পরিবর্তন ও অস্বস্তি। বিজ্ঞানীদের মতে, পোশাক বা সাজসজ্জা যদি আরামদায়ক ও পছন্দনীয় হয় তবে তা আমাদের মস্তিষ্কে ইতিবাচক উদ্দীপনা তৈরি করে, ডোপামিন নিঃসরণ বাড়ায়। এটি আত্মবিশ্বাস ও ভালো মেজাজ ধরে রাখতে সহায়তা করে। কিন্তু হাই হিলের কারণে যদি শরীরে ব্যথা বা চাপ তৈরি হয় তাহলে সেই ইতিবাচক অনুভূতি উল্টো নেতিবাচক সংকেতে পরিণত হয় এবং মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায় সোমবার সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। লিবিয়া উপকূলে 26 বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, 4 লাশ উদ্ধার। হাই হিল পরলে কি মানসিক সমস্যা বাড়ে, যা বলছে গবেষণা। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।